অপ অ্যাম্প দিয়ে কি করে ডিফারেন্সিয়েটর সার্কিট বানাতে হয় এবং সেই ডিফারেন্সিয়েটর সার্কিটের ডিফারেন্ট প্রপার্টিস কি কি আছে সেগুলো পড়বো এবং অনেকগুলো এক্সাম্পল দেখবো যেগুলো পরীক্ষায় খুব আসে। তো তোমরা প্রথমেই বলি যে এই ডিফারেন্সিয়েটর নামে কিন্তু কনফিউজড হবে না। তোমাদের একটা ছিল ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, ওরা দুটো যে ইনপুট ভোল্টেজ ছিল তার ডিফারেন্সটাকে অ্যাম্প্লিফাই করতো, সেটা ছিল ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। আর আজকে আমরা পুরো ডিফারেন্সিয়েটর, যেটা কি করবে যে ইনপুট ভোল্টেজ যেটা হবে তার টাইম ডেরিভেটিভ করবে এবং তার প্রপোর্শনাল তোমার আউটপুট ভোল্টেজ দেবে। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েটর এবং ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের মধ্যে এই বেসিক ডিফারেন্সটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই ডিফারেন্সিয়েটরের বেসিক সার্কিটটা খুবই ইজি। দেখো, আমরা একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়েছি RF, ঠিক আছে, আর ইনপুটে আমরা ইনভার্টিং টার্মিনালে একটা ক্যাপাসিটার ইউজ করেছি C, এবং তারপরে আমরা ইনভার্টিং টার্মিনালে ইনপুট ভোল্টেজ দেব এবং সেটা হচ্ছে ভি ইনপুট। তো তোমরা বুঝতে পারছো যে ইনপুট ভোল্টেজে যে কোনো রকম ডিসি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি সেটাকে এই ক্যাপাসিটার আটকে দেবে, শুধুমাত্র এসি সিগন্যালই এ পাস করবে এবং সেখানে হাই ফ্রিকোয়েন্সি হলে হাই কারেন্ট ফ্লো করবে, লোয়ার ফ্রিকোয়েন্সি হলে লো কারেন্ট ফ্লো করবে। তোমাদের মনে থাকা উচিত যে ইম্পিডেন্স অফ এ ক্যাপাসিটার, এই যেটা আমরা অনেক আগেই দেখেছি বিভিন্ন ক্লাসে বা তোমরা পড়েছো, সেটা ছিল 1/j⍵c, যেখানে ওমেগা ছিল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2πf, তাই তো? আচ্ছা, আর নন ইনভার্টিং টার্মিনালটাকে আমরা সিম্পলি গ্রাউন্ড করে দিলাম। তো এইটা হচ্ছে বেসিক সার্কিট, আর এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ পাবো। ঠিক আছে, এখানে তুমি ভোল্টমিটার লাগিয়ে দাও, দের ইজ আউটপুট ভোল্টেজ ভিও। তো এটা খুব সিম্পল কাজ। দেখো, এই যে ক্যাপাসিটারটা, এর অ্যাক্রসে ভোল্টেজ কত? লেফট সাইডে এখানে ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিআই এই পয়েন্টে, আর এই পয়েন্টটা দেখো এটা ভার্চুয়াল গ্রাউন্ড, এখানে ভোল্টেজ হচ্ছে 0। কারণ কি, লজিক সেই একই ভার্চুয়াল গ্রাউন্ডে, যে জন্য আমরা করে থাকি যে ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট। সো এই দুটো পয়েন্টের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো এই দুটো পয়েন্ট অ্যাকচুয়ালি সেম পোটেনশিয়ালে থাকবে এবং যেহেতু এটা গ্রাউন্ডেড, সো এটাও ভার্চুয়ালি গ্রাউন্ডেড। তো এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের জন্য আমরা সিম্পল ইকুয়েশন লিখতে পারি কিউ ইকুয়াল টু সিভি। এখানে কিউ হচ্ছে এই ক্যাপাসিটারের ভেতরে যে চার্জটা স্টোর হবে সেটা, ভিটা হচ্ছে এই ক্যাপাসিটার অ্যাক্রসের যে ভোল্টেজ ডিফারেন্স। তো আমি বেসিক্যালি লিখতে পারবো এটাকে, এই ইকুয়েশনটা দাঁড়াবে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভিআই মাইনাস 0, কারণ এখানে ভিআই আছে আর এখানে গ্রাউন্ড আছে। সো কিউ ইকুয়াল টু সি ভিআই। এবার এই কোয়েশ্চেনটাকে যদি আমি ডেরিভেটিভ করি বোথ সাইডে, তাহলে কি পাবো? ডিকিউ ডিটি ইকুয়াল টু ডি ডিটি অফ সি ভিআই। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, ক্যাপাসিটার ভ্যালুটা তো ফিক্স কনস্ট্যান্ট, কিন্তু ইনপুট ভোল্টেজটা এসি হলে ফ্ল্যাকচুয়েট করতে পারে। তো এই ভিআইটা হচ্ছে ভ্যারিয়েবল, সো সিটা ডেরিভেটিভের বাইরে চলে আসবে। আর আমি যে ডিকিউ ডিটি করেছি এটা মানে তো কারেন্ট। এবার যে কারেন্টটা এখান থেকে এখানে ফ্লো করছে, যেহেতু এই টার্মিনালে কোনো কারেন্ট অপ অ্যাম্পের ভেতর ঢুকছে না, তাহলে সেম কারেন্ট আউটপুট সার্কিটেও ফ্লো করবে ফিডব্যাক রেজিস্টরের থ্রু। তাহলে এইখানে আমি যদি দেখি তাহলে এই কারেন্টটা কত দাঁড়াচ্ছে, তাহলে এই সার্কিটে দেখো কারেন্টটা হচ্ছে 0 মাইনাস ভি আউটপুট, মানে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই RF, দিস ইজ ইকুয়াল টু কারেন্ট। তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে কি পাই? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো I বা ডিকিউ ডিটি ইজ ইকুয়াল টু নাথিং বাট মাইনাস ভি আউটপুট বাই ফিডব্যাক রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু, এখানে ডেরিভেটিভ বাইরে ক্যাপাসিটার নিয়ে এসেছি এবং ডিভিআই ডিটি, বা আরও ভালো করে সুন্দর করে সাজিয়ে লিখলে আমরা পাবো আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু মাইনাস RFC, তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইন্টু ডিভিআই ডিটি। তার মানে ইনপুট ভোল্টেজের ডেরিভেটিভ মাল্টিপ্লাইড বাই মাইনাস RC, এইটা আমরা পাচ্ছি অ্যাজ এ আউটপুট। আচ্ছা, তোমরা এখানে কিন্তু এটা ভাববে না যে মাইনাস RC এটা গেন, কারণ গেনের ক্ষেত্রে আমার ভি আউটপুট বাই ভি ইনপুট লাগতো, তাই না? এখানে কিন্তু এখানে ডেরিভেটিভ অফ ইনপুট ভোল্টেজ আছে, সো এটা গেন নয়। গেনটা আমরা পরে দেখবো যে কি হচ্ছে। আপাতত আমরা শুধু এটা পেলাম যে আউটপুট এবং ইনপুটের মধ্যে রিলেশনটা কি। আর তোমাদের এখানে এটাও বলে রাখি যে এই যে ডিফারেন্সিয়েটরটা আমরা বানালাম, এটা একটা অ্যাক্টিভ ডিফারেন্সিয়েটর, কারণ অপ অ্যাম্পের নিজস্ব পাওয়ার সাপ্লাই আছে, সো ইনপুটের থেকে আউটপুট কখনো ডিমিনিশড হবে না। এরকমই প্যাসিভ ডিফারেন্সিয়েটর হবে যদি আমি অপ অ্যাম্পটাকে সিম্পলি বাদ দিয়ে দিই। সাপোজ ধরো এখানে একটা ক্যাপাসিটর আর এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও,
সো এখান থেকে যদি আমি আউটপুট ভোল্টেজ দেখি আর এখানে যদি ইনপুট ভোল্টেজ দিই, তাহলে এটাও কিন্তু একটা ডিফারেন্সিয়েটারের মতোই বিহেভ করবে, কিন্তু এটা প্যাসিভ ডিফারেন্সিয়েটার হয়ে যাবে, কারণ এখানে কোনো অ্যাক্টিভ এলিমেন্ট নেই। ক্যাপাসিটার, ইন্ডাক্টর, রেজিস্টার এগুলো তো প্যাসিভ এলিমেন্ট, অপ অ্যাম্প অ্যাক্টিভ এলিমেন্ট। সো এটা একটা প্যাসিভ ডিফারেন্সিয়েটার। তো এটা জাস্ট জেনে রাখার জন্য তোমাদের বললাম। তো এরপরে শুধু আপাতত এইখানে এই ডেরিভেশনটা দেখে নেবে যে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রিলেশনটা কিভাবে পাই আমরা, এবং এটা দিয়ে কিছু এক্সাম্পল দেখা যাক। চলো, তো এখানে দেখো এটা টাইম ভার্সেস ইনপুট ভোল্টেজের একটা গ্রাফ দিয়ে রেখেছি। এইটা হচ্ছে একটা ডিসি ভোল্টেজ কনস্ট্যান্ট, সাপোজ ধরো এটা +5 ভোল্ট আমি দিচ্ছি। সো এখানে আরেকবার লিখে নিচ্ছি, আউটপুট ভোল্টেজ ইজ নাথিং বাট -RFC dVi dt। এবার তোমরা জানো যদি কনস্ট্যান্টের ডেরিভেটিভ করি তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা বেসিক্যালি নাথিং বাট 0। সো আউটপুট ভোল্টেজটা আমি এটারই করসপন্ডিং যে আউটপুট ভোল্টেজ হবে সেটা আমি পাবো পুরো 0, এখান থেকে 0 দিয়ে চলবে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এই জায়গাটায় কি হচ্ছে এটা একটু মাইনিউটলি লক্ষ্য করো ভালো করে। এখানে দেখো সাডেনলি ইনপুট ভোল্টেজটা 0 থেকে সাডেনলি একটা জাম্প করে হাই হয়ে গেছে, তার মানে এখানে কিন্তু একটা ইনপুট ভোল্টেজের চেঞ্জ আছে, তাই তো? এবং এই চেঞ্জটা পজিটিভ চেঞ্জ। তার মানে আমি যদি এখানে বলি যে ডেল্টা ভিআই, বা আমি এইভাবে লিখে দিই ডিভিআই ডিটি, তাহলে এখানে একটা পজিটিভ ভ্যালু আমি পাচ্ছি, তার সঙ্গে আমাকে -RC মাল্টিপ্লাইড করতে হবে। সো এই যে এখানে পাচ্ছি এই পিক ভ্যালুটা, এখানে একটা টোটাল নেগেটিভ ভ্যালু আমি আউটপুটে পাবো। সো আউটপুটে এখানে একটা নেগেটিভ পিক থাকবে, এইটুকু, জাস্ট এইটুকুর জন্য, মাইনিউটলি এই জায়গাটুকুর জন্য। এরকমই ধরো আমি ইনপুটে নেগেটিভ একটা ভোল্টেজ দিচ্ছি, সাপোজ -5 ভোল্ট, তাহলে কি হবে? তাহলে যেহেতু এটা কনস্ট্যান্ট ভোল্টেজ যাচ্ছে, সো অবভিয়াসলি আউটপুট 0। কিন্তু এই জায়গাটা ভালো করে দেখো, তখন কি হবে? একটা ভোল্টেজের ডিক্রিমেন্ট ছিল, তাই না? ইনপুট ভোল্টেজটা 0 থেকে সাডেনলি একটা নেগেটিভ ভ্যালু পেয়েছে, তার মানে এখানে যে এখন ডেরিভেটিভটা পাবো সেটা একটা নেগেটিভ ভ্যালু পাবো এই জায়গাটার জন্য। এখানে এই ইনস্ট্যান্টেনিয়াসলি একটা নেগেটিভ ভ্যালু পাবো আমি, এবং তার সঙ্গে -RC মাল্টিপ্লাই করবো, তার মানে এখানে একটা পজিটিভ ভ্যালু আসবে। তো এই ক্ষেত্রে আমি যদি ইনপুটে একটা নেগেটিভ ফিক্সড ভোল্টেজ দিই, তাহলে আমি 0 ভোল্টেজ তো পাবো, বাট ইনিশিয়ালি একটা পজিটিভ পিক থাকবে খুব কম সময়ের জন্য, এবং এখানে আরসি ভ্যালু যত কম হবে এটা ততই তাড়াতাড়ি 0-তে চলে আসবে। টাইম কনস্ট্যান্ট যেটা তোমরা পড়েছো ক্যাপাসিটর ট্রানজিয়েন্ট রেসপন্সে, আরসি ভ্যালু কম থাকলে এটা খুব তাড়াতাড়ি 0-তে চলে আসবে। তো এই কনসেপ্টে কাজে লাগিয়ে দেখো আমরা নেক্সট এক্সাম্পল নিচ্ছি। এখানে আমরা একটা স্কোয়ার ওয়েভ নিচ্ছি, ঠিক আছে? তো কি হচ্ছে, কিছুক্ষণ পজিটিভ ভোল্টেজ থাকছে ইনপুট ভোল্টেজটা, তারপর আবার নেগেটিভ হচ্ছে। তো তোমরা অলরেডি জেনে গেছো যে যতক্ষণ ভোল্টেজের কোনো চেঞ্জ হচ্ছে না ততক্ষণ আমার আউটপুট ভোল্টেজ কি হবে, 0 থাকবে। কিন্তু এই যে ইনিশিয়ালি যে 0 থেকে পজিটিভ হয়েছে তার জন্য আমি একটা নেগেটিভ পিক পাবো। তো আমরা এখানে একটা নেগেটিভ পিক পাবো। আফটার দ্যাট এখানে পুরোটাই একটা 0 ভোল্টেজ থাকবে। তারপর এখানে দেখো সাডেনলি ভোল্টেজটা পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে, তার মানে এখানে একটা নেগেটিভ চেঞ্জ আছে। সেই নেগেটিভ চেঞ্জ মাল্টিপ্লাইড বাই -RC, তাহলে এই টোটাল চেঞ্জটা একটা পজিটিভ হবে। তাহলে আমরা এখানে একটা এরকম পজিটিভ পিক পাবো। আবার এখানে যেহেতু ভোল্টেজের কোনো চেঞ্জ হয়নি, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা আবার 0 হয়ে যাবে। এখানে ভোল্টেজের পজিটিভ চেঞ্জ আছে, তার মানে আউটপুটে একটা নেগেটিভ পিক পাবো এরকম। থ্রু আউট দিস টাইম পিরিয়ড আমার ভোল্টেজে কোনো চেঞ্জ হয়নি, তো আমার আউটপুটে 0 ভোল্টেজ থাকবে। আবার সিমিলারলি এখানে ভোল্টেজের নেগেটিভ চেঞ্জ আছে, তার মানে আউটপুটে একটা পজিটিভ পিক পাবো। তোমরা যখন এটা করবে একটা সিআরওতে দেবে, একটা স্কোয়ার ওয়েভ যদি ইনপুটে দাও, আউটপুট ঠিক এরকমই কিছু পিক দিয়ে একটা স্ট্রেট ভোল্টেজের প্রোফাইল দেখতে পাবে। এবার আমরা থার্ড এক্সাম্পলটা দেখি। ধরো আমি ইনপুটে একটা সাইনোসয়েডাল ফাংশন দিয়েছি, তাহলে আউটপুটে কি হবে? সাইনের আউটপুট হয় কস, কিন্তু -RC মানে নেগেটিভ কস হবে, তাই তো? আমার ইনপুটে যদি সাইনোসয়েডাল কিছু দেওয়া থাকে, ধরো সাইন ওমেগা টি, তাহলে আমি আউটপুটে পাবো -RFC কস ওমেগা টি। তাহলে এখানে যদি দেখি, তাহলে আমি কস হলে এইভাবে আসতো, কিন্তু আমার মাইনাস কস হওয়ার জন্য এইভাবে যাবে। আর সিমিলারলি আমি যদি ইনপুটে কস দিতাম, তাহলে আউটপুটে কি হতো বলতো? যদি আমার ইনপুটে কস কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু, সাপোজ কস ওমেগা টি থাকতো,
তাহলে আমার আউটপুটে কিন্তু সিম্পলি এর ডেরিভেটিভ এ মাইনাস সাইন ওমেগা টি, তাহলে এখানে কিন্তু আর এফ সি ওমেগা, আর যেখানে একটা ওমেগা মাল্টিপ্লাইড হতো সেটা আমি ভুলে গেছি ডেরিভেটিভ করলে, যাকে এটাতে আমরা অঙ্ক দেখবো। সো ইনপুটে যদি আমার কস থাকতো তাহলে আউটপুটে কিন্তু আমি পজিটিভ সাইন পেয়ে যেতাম। তো এই হলো তোমাকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাহলে আমাদের ফোর্থ এক্সাম্পলটা দেখো, এখানে এইটুকু পার্ট দেখো, ইনপুট ভোল্টেজটা কনস্ট্যান্টলি ইনক্রিমেন্ট হচ্ছে এবং সেই ইনক্রিমেন্টের রেটটা কিন্তু কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে আমি যদি এইটুকুর জন্য ডেরিভেটিভ করি, আমি একটা ভি ডিভিআই ডিটি যদি করি, আমি একটা ফিক্স পজিটিভ ভ্যালু পাবো, একটা কনস্ট্যান্ট পাবো, ঠিক আছে, কারণ কনস্ট্যান্ট রেটে ইনপুট ভোল্টেজটা ইনক্রিমেন্ট হচ্ছে। এবার এটাকে দিয়ে যদি আমি মাল্টিপ্লাইড করি মাইনাস আর এফ সি, তাহলে টোটাল একটা নেগেটিভ ভ্যালু পাবো এবং সেই নেগেটিভ ভ্যালুটা কী হবে, কনস্ট্যান্ট হবে। তো যতক্ষণ ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ইনক্রিমেন্ট হচ্ছে, আমি আউটপুট ভোল্টেজে একটা নেগেটিভ কনস্ট্যান্ট ভ্যালু পাবো। আবার এই পার্টটা দেখো, ইনপুট ভোল্টেজটা কনস্ট্যান্টলি ডিক্রিমেন্ট হচ্ছে, তার মানে এর একটা কনস্ট্যান্ট নেগেটিভ ভ্যালু আমি পাবো, মাল্টিপ্লাইড বাই মাইনাস আর সি, তাহলে এখানে আমি একটা কনস্ট্যান্ট পজিটিভ আউটপুট ভোল্টেজ পাবো এরকম। তাহলে এইভাবে আমি যদি পুরোটা করি তাহলে দেখতে পাবো যে ট্রায়াঙ্গুলার ফাংশন দিলে আমি আউটপুটে বেসিক্যালি একটা স্কোয়ার ফাংশন পাচ্ছি। তো এরকম যে কোনো ধরনের ওয়েভ ফ্রন্ট তোমাদেরকে দিতে পারে, যে কোনো ধরনের ফাংশন দিতে পারে, তোমাকে সিম্পলি আমাদের যে একটা সিম্পল ফর্মুলা দাঁড়ালো মাইনাস আর এফ সি ইন্টু ডি ভিআই ডিটি, এই ফর্মুলাটা ইউজ করেই তোমাকে ওয়েভ ফ্রন্টগুলোকে কিন্তু ড্র করতে হবে, যে ইনপুট দিয়ে দিল আউটপুট কি হবে। আবার অনেক সময় নিউমেরিক্যাল কোশ্চেনও দিয়ে থাকতে পারে। একটা ফর সাপোজ একটা নিউমেরিক্যাল যদি দিই, যে এরকম একটা ডিফারেন্সিয়েটার আছে যার ফিডব্যাক রেজিস্ট্যান্স ধরো 10 কিলো ওহম, ওকে, আর ক্যাপাসিটার দিয়ে দিল ধরো 10 ন্যানোফ্যারাড। আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে, এটাকে গ্রাউন্ড করে দিলাম। ইনপুট ভোল্টেজের ভ্যালুটা কি দিয়েছে, ধরো ইনপুট ভোল্টেজটা আমি নিয়ে নিচ্ছি 2 সাইন ধরো 800 ওমেগা টি, তার ওটাকে ভাগ করে লিখে দিই 2 পাই ওমেগা টি 4000 করে দিই, তাহলে 4 কিলো হার্টজে একটা সাইন ওয়েভ। তো এটা খুব কমন হতেই পারে যে 2 ভোল্ট অ্যাম্পলিটিউড আর 4 কিলো হার্টজের একটা সাইন ওয়েভ তোমাকে ইনপুটে দেওয়া হয়েছে, এবং তোমাকে কোশ্চেন করালো যে এখানে আউটপুটটা কত হবে বলো। তো তুমি সরাসরি যেটা করবে যে ভি আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস, ওকে, এখানে দেখো আর এফ ইন্টু সি, আর এফ হচ্ছে 10 কিলো ওহম, তাই তো, 10 কিলো ওহম ইন্টু সি এর ভ্যালু 10 ন্যানোফ্যারাড। এইবার এই পুরো পার্টটা ডেরিভেটিভ ডিভিআই ডিটি, ডেরিভেটিভের প্রথমে কি হবে, তাহলে কনস্ট্যান্ট যেটা ছিল সেটাকে বাইরে নিয়ে আসি, 2 পাই ইন্টু 4000 ইন্টু সাইনের জন্য চলে আসবে আমার কস 2 পাই 4000 টি। এবার এটাকে তোমরা সহজে ক্যালকুলেট করে এই পুরো ভ্যালুটা কত আসলো দেখো, আমার যা মনে হচ্ছে আমি করে রেখেছিলাম, এটা মাইনাস 5 পয়েন্ট সামথিং আসবে, 5, তাহলে এটাকে লিখে দিচ্ছি কস 2 পাই 4000 টি। তোমরা এটা করে দেখবে যে এই আউটপুটটা তোমরা পাচ্ছ কিনা। তো এইভাবে তোমাদের নিউমেরিক্যাল দিয়েও কিন্তু আউটপুটে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ইনপুটে দিলাম এত সিগন্যাল, হোয়াট উড বি দ্য আউটপুট। এরপর অনেক সময় তোমরা জানতে চাইতে পারো যে গেইনটা কি, মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ এই রেশিওটা কত হবে। তো তার জন্য দেখো আমাকে ছোট্ট খুব সিম্পল একটা কাজ করতে হবে। এখানে যেহেতু ইনপুট ভোল্টেজ দিচ্ছি, দিস ইজ গ্রাউন্ডেড, এইটার একটা ইম্পিডেন্স আছে দ্যাট ইজ এক্সসি, আর এর ইম্পিডেন্স আর এফ, তাই তো। তাহলে এখান থেকে আমি যদি দেখি যে আই কারেন্ট ফ্লো করেছিল এবং এখান থেকে আই কারেন্ট গিয়েছে বিকজ দিস ইজ ভার্চুয়ালি গ্রাউন্ডেড, তাহলে এখানে দেখো একটা ছোট্ট একটা ক্যালকুলেশন করছি, খুবই সিম্পল। এইখানে কারেন্টটা কত হবে, ইনপুট ভোল্টেজ মাইনাস 0 ডিভাইডেড বাই এক্সি ইজ ইকুয়াল টু, এই কারেন্টটা কত, 0 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আর এফ। তো এটা সিম্পল কেসিএল ইউজ করলাম আমরা, এবং এটা করে আমরা যেটা পাচ্ছি, তাহলে ভি আউটপুট বাই ভি ইনপুট যদি করি, সো দিস ইজ ইকুয়াল টু আর এফ বাই এক্সি, বা এটাকে আরেকটু সাজিয়ে লিখতে পারি ভি আউটপুট বাই ভি ইনপুট ইকুয়াল টু মাইনাস আর এফ। এবার আমরা জানি এক্সি মানেই ছিল 1/2 পাই এফ সি, তো সেটা করে দিচ্ছি 2 পাই এফ ইন্টু সি।
এইটা হয়ে গেল ইনপুট ভার্সেস আউটপুটের রিলেশন। তো এখান থেকে আমরা গেন পেয়ে যাব। আমরা যদি মড নিয়ে নিই গেনটা, সো এ ইজ ইকুয়াল টু মড ভি আউটপুট বাই ভি ইনপুট ইজ ইকুয়াল টু আর এফ 2 পাই এফ ইন্টু সি। একটা জিনিস লক্ষ্য করো, গেনটা কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। তার মানে ফ্রিকোয়েন্সি যদি খুব কম হয় গেনটাও খুব কম হবে। ইনফ্যাক্ট ফ্রিকোয়েন্সি যদি 0 হয় তাহলে 0 গেন হচ্ছে, তাই তো? এবার ফ্রিকোয়েন্সি যত ইনক্রিজ হবে গেনটাও তত ইনক্রিজ হবে। তো এখানে তাহলে প্রশ্ন ওঠে, তাহলে এই ডিফারেন্সিয়েটরের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন হবে দেখতে? তো সেটার জন্য আমরা যেটা দেখবো সেটা একটা ছোট্ট একটা গ্রাফ। এই গ্রাফটা তোমরা আপাতত না করলেও চলবে, কিন্তু কেউ যদি জানতে চাও তাহলে এটা দেখো। ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজের মড নিয়ে নিলাম এবং এর ইউনিটটা কি আমরা ডেসিবেলে নিচ্ছি, ডিবি। তার মানে এই পুরো ভ্যালুটাকে লগ নিয়ে নিব এবং 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সো আমার এই পুরো গ্রাফটা যাবে এরকম। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কি হচ্ছে দেখো, যখন 0 ফ্রিকোয়েন্সি হচ্ছে তখন আমার গেন হচ্ছে 0, তার মানে ডিবিতে সেটা ইনফাইনাইটে চলে যাবে, নেগেটিভ ইনফাইনাইট। আর যদি আমি এখানে গেনটাকে ধরে নিচ্ছি, এখানে একটা এই ভ্যালুটা, এটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং, এফ নট বলছি। যদি এখানে এফ নট, এফ এর জায়গায় আমি এই ভ্যালুটা পুট করি, দেখো তোমরা ভালো করে, 1/RF 2πC, তার মানে এইটুকু, তাহলে গেনটা 1 হয়ে যাবে। এই ফ্রিকোয়েন্সিটা বেসিক্যালি ইউনিটি গেন ফ্রিকোয়েন্সি, বা আমি যদি ডিবিতে বলি তাহলে 0 ডিবি ফ্রিকোয়েন্সি, কারণ এর ভ্যালু 1 হলে ডেসিবেলে সেই ভ্যালুটা হবে 0। সো এটা 0 ডিবি ফ্রিকোয়েন্সি, এর একটা নাম 0 ডিবি ফ্রিকোয়েন্সি, অথবা ইউনিটি গেন ফ্রিকোয়েন্সি, কারণ এই পয়েন্টে গেনটা 1 হয়ে যাচ্ছে। এরকম ইন্টারেস্টিং। এবার এইভাবে তোমরা বলতে পারো, তাহলে কি এইভাবে গেনটা কি মানে বাড়তেই থাকবে উইথ ফ্রিকোয়েন্সি? না, কারণ না, এটা তোমার ডিফারেন্সিয়েটারের রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স, কিন্তু অপ অ্যাম্পেরও নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স ছিল। আমরা প্রথম ক্লাসে এটা হালকা দেখেছিলাম, যদি তোমাদের মনে থাকে। অপ অ্যাম্পের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ছিল এরকম যে অপ অ্যাম্প প্রথমে ফ্ল্যাট রেসপন্স যাবে, তারপর আফটার সাম ফ্রিকোয়েন্সি এই গেনটা কিন্তু অপ অ্যাম্পের ডিক্রিজ করতে থাকবে, এবং এই ডিক্রিজটার রেটটা কত ছিল? 20 ডিবি পার ডিকেড। তাহলে দেখো ডিফারেন্সিয়েটারের অ্যাকচুয়াল রেসপন্স কিন্তু এইটুকুর মধ্যে লিমিটেড হয়ে গেল, তাই না? ডিফারেন্সিয়েটারটা এখান থেকে উঠবে, ওঠার পরে অপ অ্যাম্পের নিজস্ব ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য কিন্তু এটা ডিক্রিজও হয়ে যাবে। তাহলে অপ অ্যাম্পের ডিফারেন্সিয়েটারের জন্য এটা একটা প্রবলেম, এবং সেটা আমরা পরে দেখছি। বেসিক্যালি দুটো প্রবলেম। এই যে ইনপুট ইম্পিডেন্স যদি আমি এখানে দেখি এই সার্কিটে, যে ইনপুট সিগন্যালের জন্য ও কতটা ইম্পিডেন্স পাচ্ছে, তাহলে আমরা এখানে দেখব এই জায়গাটায় ইনপুট ইম্পিডেন্স ইজ নাথিং বাট এক্সি। তাহলে ইনপুট ইম্পিডেন্স কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি যখন 0 হচ্ছে তখন ইনপুট ইম্পিডেন্স খুব হাই, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সি যখন খুব হাই হয়ে যাচ্ছে ক্যাপাসিটারের জন্য, তখন দেখো ইনপুট ইম্পিডেন্স কিন্তু প্রায় 0 হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি শর্ট করে দেবে যখন হাই ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করব। এই কারণে এই ডিফারেন্সিয়েটারটা হাই ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য খুব একটা ভালো নয়। যখন ফ্রিকোয়েন্সি খুব হাই হয়ে যাবে এই ডিফারেন্সিয়েটারটা আনস্টেবল হয়ে যাবে এবং এই অসিলেট করতে শুরু করবে। এবং তাছাড়াও যখন হাই ফ্রিকোয়েন্সি নয়েজগুলো এখানে ইনপুটে ঢুকে যাবে, তাদের জন্য এখানে দেখো গেনটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। তোমার ধরো সিগন্যালটা লো ফ্রিকোয়েন্সি আছে এখানে, ঠিক আছে, তার জন্য গেনটা কত হলো? কম হলো, কিন্তু সেই সঙ্গে তোমার কিছু হাই ফ্রিকোয়েন্সি নয়েজ ঢুকে গেছে, তাহলে নয়েজটা দেখা গেলো ফ্রিকোয়েন্সিটা এই রেঞ্জে আছে, তো তার গেনটা কি হলো? অনেক হাই হয়ে গেল। তো তোমার আউটপুটে কিন্তু নয়েজটা ডমিনেট করতে পারে। তাহলে লাস্ট আমরা যে টপিকটা দেখবো, যে এই ডিফারেন্সিয়েটারে কি কি সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধা কি? যে যেহেতু টাইম কনস্ট্যান্টটা খুব কম, তাহলে এরা কিন্তু খুব ইজিলি মানে ইনপুটটা আউটপুটে রিফ্লেক্ট করতে পারে, খুব একটা বেশি টাইম লাগছে না। তোমরা দেখলে যে আমরা যদি স্ট্রেট লাইন দিই তাহলে একটা সিম্পল এরকম একটা পিক, খুব স্মল রেঞ্জে পিকটা দিয়ে কিন্তু আউটপুটটা দিয়ে দিল। সো এইটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, শুধু এটুকু দেখি, তাহলে কিন্তু আমি ইনপুটটা আউটপুটে ইনস্ট্যান্টলি পেয়ে গেলাম। যত টাইম কনস্ট্যান্ট কম হবে তত ভালো, এটা একটা সুবিধে। কিন্তু অসুবিধা কি? প্রথমত ইনপুট ইম্পিডেন্সটা খুব লো হয়ে যাচ্ছে হাই ফ্রিকোয়েন্সির সময়, আর সেকেন্ড এই কারণে সার্কিটটা কি হয়ে যাচ্ছে? নয়েজের জন্য সেন্সিটিভ হয়ে যাচ্ছে, নয়েজটা ডমিনেট করে আউটপুটকে। তোমরা পরীক্ষার জন্য এইটুকুই পড়তে পারো, এই ভিডিওটা তোমরা এখানেই শেষ করতে পারো, এর পরের ভিডিওটুকু দেখার দরকার নেই। কিন্তু অনার্সের ছেলেদের জন্য
এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের জন্য আরেকটু দেখতে হবে, বা যারা এমএসসিতে দেখছো তাদের জন্য আর একটু ডিটেলস লাগবে এই ডিফারেন্সিয়েটরটা, তাদের জন্য এই পরবর্তী পার্টটুকু আমি রেকর্ড করছি। আমি যে এতক্ষণে দুটো প্রবলেম বললাম, সেই প্রবলেম দুটোকে প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর কি করে সলভ করে দেখো। ফার্স্ট প্রবলেম কি ছিল, যে আমার ইনপুট ইম্পিডেন্সটা খুব ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ছিল এবং হাই ফ্রিকোয়েন্সির জন্য এটা বেসিক্যালি শর্ট হয়ে যাচ্ছিল। সেটা যাতে আটকে দেওয়া যায় তার জন্য আমার এই ক্যাপাসিটারের সঙ্গেই আমি এখানে একটা সিরিজে রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, তারপরে আমি এখানে ইনপুট ভোল্টেজ দেবো। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমার এবার জেড ইনপুটটা দাঁড়াচ্ছে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে ইনপুট ইম্পিডেন্স তাহলে অলওয়েজ গ্রেটার দেন কিন্তু আর হবে, মিনিমাম আর তো পাবেই। যদি এই ক্যাপাসিটেটিভ ইম্পিডেন্সটা যদি জিরো হয়ে যায় ফর ভেরি হাই ফ্রিকোয়েন্সি, তাতেও কিন্তু ইনপুট ইম্পিডেন্সটা আর এর ইকুয়াল থাকছে, সো এখানে শর্ট হয়ে যাচ্ছে না। আর সেকেন্ড, স্টেবিলাইজেশনের জন্য আমরা এখানে ফিডব্যাক যে রেজিস্ট্যান্সটা ছিল তার সঙ্গে প্যারালালি আরেকটা ক্যাপাসিটার ইন্ট্রোডিউস করতে পারি, এখানে আমরা ফিডব্যাক ক্যাপাসিটার বলছি। তো এই দুটো এই ক্যাপাসিটার এবং এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে আমরা প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর বানাতে পারি। এবং এতে করে দেখো এখানে বেসিক্যালি এইটা একটা লো পাস ফিল্টারের মতো কাজ করবে এবং এইখানে এটা একটা লো পাস ফিল্টারের মতো বিহেভ করছে। তার মানে এখন আমার এই ডিফারেন্সিয়েটারের যে প্র্যাকটিক্যাল ইউজ আছে তখন দেখব যে ফ্রিকোয়েন্সির জন্য দুটো লিমিটেশন ঢুকে যাচ্ছে। সেই লিমিটেশন কি, প্রথমত এইখানে দেখো একটা ফ্রিকোয়েন্সির লিমিটেশন বা রেঞ্জ দেওয়া হচ্ছে, ধরো ওটার নাম দিচ্ছি F1। সো এই ফ্রিকোয়েন্সি রেসপন্সের রেঞ্জটা কি হবে, 1/2 পাই RC। আবার এই যে লো পাস ফিল্টারটা এখানে ক্রিয়েট হলো তার জন্য একটা রেঞ্জ হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সির, সেটা নাম দিচ্ছি ধরো F2, সেটা কত দাঁড়াবে 1/2 পাই RF CF। এখানে তাহলে আমার দুটো ফ্রিকোয়েন্সি রেঞ্জ চলে আসলো F1 অ্যান্ড F2। তার মানে এখানে আমি যদি একটা আউটপুট ভোল্টেজ পাই যার ফ্রিকোয়েন্সি হবে F2 এর কম, এবং এখানকার জন্য আমার যে ইনপুট ভোল্টেজ আমি দিচ্ছি তারও ফ্রিকোয়েন্সি হতে হবে F1 এর কম। সো ওভারঅল যদি দেখি আমার যে ইনপুটের যে আমি ফ্রিকোয়েন্সি দিব সেটা শুড বি লেস দেন বোথ F1 অ্যান্ড F2, তবেই তুমি ভালো ডিফারেন্সিয়েটর আউটপুট পাবে। তো এই অবস্থায় দেখি যে আমার গেনের গ্রাফটা কি হচ্ছে। আমি আগেই দেখলাম যে একটা আইডিয়াল অপামের গেনটা কিন্তু ওভারঅল পুরো ডিফারেন্সিয়েটারের আউটপুট ফ্রিকোয়েন্সি রেসপন্সটাকে লিমিট করবে, তাই তো। সো দিস ইজ গেন ইন ডিবি অ্যান্ড দিস ইজ ফ্রিকোয়েন্সি ইন হার্টজ। তাহলে দেখো আগের মতোই এখন ইনিশিয়ালি আমার গেনটা ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে বাড়বে, কিন্তু একটা সময় আসবে যখন ও ফার্স্ট এই ফ্রিকোয়েন্সিটাকে হিট করবে, যেটা আমার ছিল F1। F1 ওয়াজ 1/2 পাই RC। আর এটা কি ছিল, এটা ছিল আমার 0 dB ফ্রিকোয়েন্সি F0। F0 এর ভ্যালুটা আমি এখানে লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, 1/2 পাই ফিডব্যাক ফ্রিকোয়েন্সি এবং ইনপুট ক্যাপাসিটার, এটা ছিল আমার 0 dB ফ্রিকোয়েন্সি। তো এইটুকু রেঞ্জে মানে ফ্রম F0 F1 ফ্রিকোয়েন্সির মধ্যে আমার অপামের ডিফারেন্সিয়েটারের গেইনটা লিনিয়ারলি ইনক্রিজ হবে এবং এইটুকু সময় কিন্তু ও ডিফারেন্সিয়েটার হিসেবে বিহেভ করবে। এখানে ইনক্রিজটা কত হচ্ছে দেখো, +20 dB পার ডিকেড। এরপরে এই যখনই F1টাকেও ক্রস করে গেল, এবার কিন্তু প্রথম যে লো পাস ফিল্টার ছিল, ফার্স্ট যে লো পাস ফিল্টারটা মানে এই রেঞ্জ এই ফিল্টারটা, এটা অ্যাকশন শুরু করবে। তাহলে ও কি করবে, ও 20 dB পার ডিকেডে ডিক্রিজ করবে। তাহলে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে 20 dB পার ডিকেড ইনক্রিজ হচ্ছিল এবং ফিল্টারটা আবার 20 dB পার ডিকেড ডিক্রিজ করছে। তাহলে ওভারঅল এখানে রেসপন্সটা হয়ে যাবে একটা স্ট্রেট লাইন, হরাইজন্টাল ফ্ল্যাট, এবং সেটা ততক্ষণ চলবে যতক্ষণ না সেকেন্ড ফ্রিকোয়েন্সি লিমিটটাও ক্রস করছে F2। F2টা ছিল নাথিং বাট 1/2 পাই RF অ্যান্ড CF। এবার যখন F2 ক্রস করবে তখন সেকেন্ড যে আমার লো পাস ফিল্টারটা ছিল মানে এটা, এবার এই ফিল্টারটাও এফেক্ট শুরু করবে, অ্যাকশন শুরু করবে। তাহলে এ আবার আরো 20 dB পার ডিকেড ডিক্রিজ শুরু করবে গেনে। তাহলে ওভারঅল এখানে কিন্তু একটা 20 dB পার ডিকেড, এখানেও একটা ডিক্রিজ শুরু হলো, তাহলে -20 dB পার ডিকেড। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে পারলে। তো এইটুকু রেঞ্জ, এই রেঞ্জটুকু ও কিন্তু একটা ডিফারেন্সিয়েটর হিসাবে বিহেভ করবে।
এই ফ্ল্যাট রিজিয়নটুকু ও ভোল্টেজ ফলোয়ার বা বাফার হিসেবে বিহেভ করবে, এবং এখানে যখন ডিক্রিমেন্ট হচ্ছে এই পোর্শনটুকু, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটুকু কিন্তু ও ইন্টিগ্রেটর হিসেবে বিহেভ করবে, যেটা আমরা পরের দিন পড়বো। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমি যদি ইনপুটের ফ্রিকোয়েন্সি F0 থেকে F1 এর মধ্যে দিই, তাহলে ওটা একটা ভালো কি হবে, ডিফারেন্সিয়েটার হিসেবে কাজ করবে। কিন্তু ফ্রিকোয়েন্সি রেঞ্জটা যদি আমার থাকে F1 থেকে F2 এর মধ্যে, তাহলে কিন্তু ও একটা বাফার হিসেবে কাজ করবে বা ভোল্টেজ ফলোয়ার। আর এই ইনপুট ফ্রিকোয়েন্সি যদি F2 থেকে বেশি হয়ে যায়, তাহলে ও কিন্তু একটা ইন্টিগ্রেটর হিসাবে কাজ করা শুরু করবে। তো ফর প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটার আমরা অলওয়েজ চাইবো ইনপুট ফ্রিকোয়েন্সি যেন F0 এবং F1 রেঞ্জের মধ্যে থাকে। সব থেকে ভালো হয় যদি আমি F1 এর থেকে 10 টাইমস লেস নিয়ে নিই, ইনপুট ফ্রিকোয়েন্সি যদি F1/10 এরকম রেঞ্জে হয়, দ্যাট ইজ দ্য বেস্ট। কিন্তু এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তুমি F/2 মানে লেস দেন F1 হলেই হলো। ঠিক আছে, আচ্ছা অনেকে বলে আচ্ছা কি হবে যদি আমি এই ক্যাপাসিটর দুটো এবং এই রেজিস্ট্যান্স দুটোর ভ্যালু সেম নিয়ে নিই? তাহলে দেখো বেসিক্যালি আমার F1 আর F2টা ইকুয়াল হয়ে যাবে, তাই তো? যদি আমি সি দুটোই সেম নিয়ে নিই, সি এবং সিএফ, এবং আর এবং আরএফও যদি সেম নিয়ে নিই, তাহলে বেসিক্যালি কি হলো, F1 ইকুয়াল টু F2 হয়ে যাবে। তো এরকম যদি কেস হয় F1 ইকুয়াল টু F2, তাহলে আমার এই ফ্রিকোয়েন্সি রেসপন্স গ্রাফটা কেমন হবে? এটা আমার আইডিয়াল অপ অ্যাম্পের রেসপন্স, এটা ডিবিতে আছে। তাহলে বেসিক্যালি আমার 0 ডিবি ফ্রিকোয়েন্সি থেকে ইনক্রিজ হবে, এবং যেখানে F1 আছে সেটাই আমার F2, এবং সেখানে এটা ডিক্রিমেন্ট হলো, দিস ইজ F0, 0 ডিবি ফ্রিকোয়েন্সি। তাহলে এইখানে আমার ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করবে, আর এইটুকুতে ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে, তাই তো? তো আমার এই রেঞ্জের মধ্যেই আমাকে অলওয়েজ অপারেট করতে হবে, তবে এটা একটা আইডিয়াল ডিফারেন্সিয়েটরের মতো বিহেভ করবে। তো এটুকুই ছিল তোমাদের ডিফারেন্সিয়েটার। এর পরের দিন আমরা ইন্টিগ্রেটেড ডিটেলস পড়বো। তোমরা আরও অনেক বেশি এক্সাম্পল সলভ করো, হ্যাঁ, বিভিন্ন স্ট্যান্ডার্ড টেক্সট বুক থেকে দেখে নাও, বিভিন্ন নিউমেরিক্যালগুলো সলভ করো, এবং এই টপিকে কোনো রকম কনফিউশন থাকলে বা ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেগুলো দূর করার চেষ্টা করব, এবং নেক্সট ক্লাসে আমরা তাহলে ইন্টিগ্রেটর পড়বো।